স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন ৭১ জার্নাল একটি সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। জরুরি হলো আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা আসলে প্রধানমন্ত্রীর চীন সফরকে নিয়ে অনেক রকমের অ্যানালাইসিস দেখছিলাম। একটা অ্যানালাইসিস খুব চমৎকার করে আসলে চোখে পড়লো এবং মনে হলো এটা নিয়ে আসলে কথা বলা উচিত, বিশেষ করে আপনার সঙ্গে, কারণ আপনি আসলে আপনার সাংবাদিকতার কেরিয়ারটা, পরিধিটা আসলে আন্তর্জাতিক পরিসরে অনেকটা বিস্তৃত। সেই জায়গা থেকে আপনার প্রজ্ঞা থেকে একটু জানতে চাই। ধরুন, বলা হচ্ছে বাংলাদেশকে এখন একটা উচ্চ পর্যায়ের কূটনৈতিক কৌশল অবলম্বন করতে হবে, যাতে এরকম ন্যারেটিভ তৈরি না হয় যে ভারতের সাথে কথা বললে ভারতে অনুগত হয়ে গেলাম, চীনের সাথে কথা বলা মানে চীনের দিকে ঝুঁকে গেলাম। তার মানে কতটা চ্যালেঞ্জিং আসলে এই মাঝখানে দাঁড়িয়ে ভারসাম্য ঠিক রেখে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে সবার আগে, বাংলাদেশ ফার্স্ট, এটাকে ম্যান্ডেটটাকে ধরে রাখা। না, আপনার প্রশ্নটা সেলফ এক্সপ্লেনেটরি। আমি যেহেতু এই সরকার যখন ক্ষমতায় আসে তখন সবারই দৃষ্টি ছিল যে তাদের ফরেন পলিসিটা কেমন হবে, কারণ আমরা কয়েকটি বৃহৎ প্রতিবেশী দেশের প্রক্সিমিটিতে আছি এবং এই জায়গাটায় বাংলাদেশের নতুন সরকার কিভাবে সেটাকে পরিচর্যা করে এই সম্পর্কটা, সেটাই ছিল বড় আগ্রহের জায়গা। আমার মনে হয় যে সূচনাতেই সরকার বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা যে বলেছে যে কোনো কান্ট্রি স্পেসিফিক কোনো সম্পর্ক হবে না, সবার আগে বাংলাদেশ যে স্লোগানটা বাংলাদেশ ফার্স্ট, সেটার রিফ্লেকশনটা কিন্তু আমরা শুরুতেই তাদের ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংয়ের মধ্যে দেখতে পেয়েছি। কারণ আপনি দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার গঠনের পরপরই গণপ্রজাতন্ত্রী চীন এবং আমাদের প্রতিবেশী ভারত দুদেশ থেকে কিন্তু উনি আমন্ত্রণ পেয়েছেন। এখন প্রশ্ন ছিল যে উনি কোন দেশে দিয়ে তার সফরটা শুরু করবেন। এক্ষেত্রেই আমরা একটা ক্যালকুলেটিভ কেয়ারফুল একটা ক্যালকুলেশন দেখেছি, যেটাকে কেয়ারফুল ব্যালেন্সিংও বলতে পারেন, যে সরকার প্রধান একটি মানে কূটনৈতিক দূরদৃষ্টি থেকে উনি এমন একটা দেশ বেছে নিয়েছেন যেটার মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি কোনো কান্ট্রি সেন্ট্রিক হবে না, সেখানে বাংলাদেশ এবং আরেকটা বার্তা সুস্পষ্ট যে আমরা পূর্বমুখী যে কূটনীতি এবং আমাদের ইকোনমিক ইন্টারেস্ট ড্রিভেন যে কূটনীতি, সেই কূটনীতির একটা সূচনা কিন্তু আমরা মালয়েশিয়া সফরের সিদ্ধান্ত থেকেই আমরা পেয়ে গেছি। এবং আপনি দেখেন যে তবে আমি ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস আমার মনে পড়ছে যে আমি কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম বহু বছর আগে, তখনও কিন্তু ওনাকে কিন্তু প্রশ্ন করেছিলাম যে মানে মালয়েশিয়ার ব্যাপারে আপনার একটা বাড়তি ফ্যাসিনেশন আমরা কিন্তু দেখতে পাই, এবং তখন উনি বলেছিলেন যে ৮০ দশকের সূচনা লগ্ন থেকে এই দেশটি যেভাবে উন্নয়নের সোপানে যাচ্ছে সেটি খুবই রিমার্কেবল এবং সেটি খুবই একটা দৃষ্টান্ত সৃষ্টিকারী একটি দেশ। কাজেই তারই একটা প্রতিফলন কিন্তু এই সফরের মধ্য দিয়ে আমরা দেখলাম যে ওনার মালয়েশিয়া কী করলেন। সবচেয়ে বড় কথা হলো যে দুটো বড় দেশের মধ্যে সম্পর্ক রচনার ক্ষেত্রে কিছুটা রাজনৈতিক, কূটনৈতিক, জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক কিছু সেন্সিটিভিটি আছে, স্পর্শকাতরতা আছে, সেটিকে অ্যাভয়েড করে আমাদের পররাষ্ট্রনীতির যে একজন এটা কি বলবো ডেক্সটারিটি বা যে নৈপুণ্য মানে প্রদর্শিত হয়েছে মালয়েশিয়া সফরটার মধ্য দিয়ে। কাজেই এটি সফট ডিপ্লোমেসি, একদমই সফট ডিপ্লোমেসি, এবং এখানের এই যাত্রাটা নিশ্চয়ই মানে চায়না ভিজিটটা অনেক বেশি মিনিংফুল, অনেক বেশি গুরুত্বপূর্ণ, নানা কারণে ক্রিটিক্যাল, কিন্তু উনি সূচনাটা করেছেন এবং এটা বুঝিয়ে দিয়েছেন আমাদের যারা বৃহৎ কাছের এবং দূরের প্রতিবেশী রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের আগামী পররাষ্ট্র নীতি কিন্তু কারোর প্রতি নতজানু নয়, কারোর প্রতি, এটা আমাদেরও আশা, জনগণেরও আশা যে সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো নতজানু নীতি অনুসরণ করবে না, যেটা অতীতে আমরা নানা ক্ষেত্রে দেখেছি। সেই জায়গাটার মধ্যে যদি উত্তরণ ঘটাতে চায় তাহলে এটি একটি ভালো সূচনা, এবং তবে নিশ্চয়ই আমরা খুব কেয়ারফুলি অবজার্ভ করব যে সরকার এই প্রতিশ্রুতি বা এই অবস্থানটা কতটা মেনটেন করতে পারে, কতটা ধরে রাখতে পারে। আমি এরপরে যখন আপনার কাছে জানবো তখন একটু জানার চেষ্টা করবো, মানে সবটা তো আসলে আমাদের দিকে না, কিছু তো থাকতে হবে যেটা ভারতও ডিল করতে হবে, কারণ আমাদের ফরেন পলিসিটাও তাদের বুঝতে হবে, তারা কতটা সাপোর্ট দিবে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আজিজুল বারী হেলাল, এই আলাপে আপনাকে একটু যুক্ত করে, আপনি শুনছিলেন বোধহয় সিনিয়র সাংবাদিক জহিরুল আলমের কথা, এবং স্টেট কার্ড তিনি কথা বলেন যেই জায়গাটায় গলদ সেটাই স্পষ্ট করেছেন। আপনার কাছে একটা বিষয়টা জানতে চাই, ধরুন আমরা আমাদের ফরেন পলিসি যেভাবে সাজাচ্ছি
ঠিক তার উল্টোটা হচ্ছে ভারতে। তারা ধরেই নিচ্ছে যে একটা রাষ্ট্রীয় প্রথা হবে যে তাদের দেশেই নির্বাচিত সরকার প্রথম সফর করবে, কিন্তু বিশ্লেষকরা বলেন যে একটা দেশ আসলে শুধু প্রথা দিয়ে চলে না, সুযোগ সুবিধা বাস্তবতার প্রেক্ষিতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করতে হয়, সমঝোতা চুক্তি নানা কিছু স্বাক্ষর করতে হয়। এই জিনিসটা কি আমরা ভারতকে বোঝাতে পারছি যে চীনের সঙ্গে চুক্তি মানে তোমাদের সাথে বিরোধিতা না? আবার কখনো কখনো দেখা যায় এখানে ভারতের অ্যাম্বাসির সামনে যেভাবে আসলে স্লোগানগুলো কুশপুত্তলিকা দাহ করা হয়, সেটাও তো আসলে ভারতের দিক থেকে একটা রং মেসেজ আমাদের দিক থেকে যাচ্ছে কিনা, কি বলবেন আসলে দুটো মিলিয়ে? দেখেন, এবার আমাদের যে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকার এতদিন যে পররাষ্ট্রনীতি ছিল যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এই পররাষ্ট্রনীতিকে তিনি ঘুরিয়ে দিয়ে এখন হলো বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাই আগে। এখন আমাদের নতুন এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি দেখলাম যে যে ফ্রাজাইল ইকোনমিক্স আমরা এখন অবস্থান করছি, ডিভাস্টেড ইকোনমিক্স অবস্থান করছি, সেখান থেকে আপনার জিও পলিটিক্যাল যে রিলেশন, সে জিও পলিটিক্যাল রিলেশনের টাকে প্রাধান্য দিয়ে ডিপ্লোম্যাটিক আপনার ইকোনমিক ডিপ্লোম্যাসি, বর্তমান বিএনপি সরকার এই চীন সফরকে ইকোনমিক ডিপ্লোম্যাসি হিসাবে আপনার বেছে নিয়েছেন। এখন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে কোন দেশে বা কার সাথে সম্পর্ক করবে সেজন্য তার স্লোগানটাও এরকম যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থ। এই মুহূর্তে বাংলাদেশের এই ইকোনমিক স্ট্রেনথেন করবার জন্য, আমাদের বিশেষ করে বিনিয়োগে আকর্ষণ করবার জন্য, অবকাঠামোগত উন্নয়ন ঘটানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজিক্যাল পলিসি, যেটাকে লুক ইস্ট পলিসি বলছে, যে পূর্বমুখী নীতি, সেখানে আপনার চীনের একটা অভিজ্ঞতা বা অভ্যাস রয়েছে এই বিনিয়োগ এবং অবকাঠামোতে সাহায্য সহযোগিতা করা। এবং আমাদের বিএনপি সরকারের, বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও কিন্তু তার প্রথম সফর চীন দিয়ে শুরু করেছিলেন, তারপরে তিনি মিশর গিয়েছিলেন। সুতরাং এই যে লুক ইস্ট পলিসি আমাদের স্ট্র্যাটেজিক পলিসি। আর চীনের এবং মালয়েশিয়ার শ্রম বাজার, এটা কত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রম বাজার, এবং আমাদের শ্রম বাজার মনে হয় শুরু হবে আমাদের আজকে, আপনি যদি স্টেটমেন্ট গুলো দেখেন আমাদের ওইখান থেকে প্রেস ব্রিফিং। হ্যাঁ, মানে শ্রম বাজারটা একটু পরে আসবে, যেন আজিজ ভাই হেলাল ওটা আমাদের হাতে আছে। খালি আমি এটুকু জানতে চাই যে ভারতকে এই বার্তাটা আমরা দিতে পারছি কিনা যে চীনের সঙ্গে চুক্তি হওয়া মানে তোমাদের সাথে বিরোধিতা না, তোমাদেরও প্রয়োজন আছে, এবং বাংলাদেশ আসলে নিজের স্বার্থে সেটাও করতে পারে। ভারত প্রসঙ্গটা আসছে না, ভারত আমাদের ইনভাইট করছে, চীনও ইনভাইট করেছে। এখন আমাদের সামনে প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা আমাদের ডিভাস্টেড ইকোনমিক্সকে ডেভেলপ করা। সেখানে চীনের লুক ইস্ট পলিসিটা আমাদের খুবই কাজে লাগবে। দ্যাট ডাজ নট মিন যে ভারতের সাথে আমাদের এটা কেন বলছি জানেন? এটা কেন বলছি যে আপনি আরো ভালো জানবেন। গ্লোবাল ভিলেজে থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভারত একটু একটু করে যত এগোচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন খুব খারাপের দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা দুই দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই, এই কারণে আসলে অবধারিতভাবে ভারতের প্রসঙ্গটা চলে আসে। এটা যদি উত্তর শুনতে চান তাহলে আমি একটা বলি যে পৃথিবীতে যে কোল্ড ওয়ার ছিল একসময়, ভারত এবং আমেরিকা এবং রাশিয়া, সেই কোল্ড ওয়ার বা যে শক্তির যে ভর কেন্দ্র, এখন কিন্তু মোটামুটি বলা যায় যে আমেরিকা এবং চীন, এবং তার সাথে যোগ আছে রাশিয়া এবং ভারত। সুতরাং এক কথায় বলা যায় যে শক্তির ভর কেন্দ্র এখন কিন্তু এশিয়ায় অবস্থান করছে। সুতরাং একটি শক্তিশালী রাষ্ট্রের সাথে সম্পর্ক করা, বিশেষ করে আমাদের চীন কিন্তু অনেকটা, আমি মনে করি যে রাজনৈতিক নিরপেক্ষ, তারা কিন্তু অর্থনৈতিক রিলেশনটাই বেশি করে সব দেশের সাথে, বিশেষ করে বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, জ্বালানি, এই সমস্ত ক্ষেত্রে চীনের এই বিনিয়োগ করার অভিজ্ঞতা রয়েছে, পূর্বে অভ্যাস রয়েছে। সুতরাং এই মুহূর্তে সেই বিবেচনায় আপনার চীনের সাথে আমাদের প্রয়োজন রয়েছে। এবং আপনি দেখেছেন যে আপনি বলছেন যে আরেকটা দেশ রাগ করতে পারে বা অ্যানয়েড হতে পারে, কিন্তু আপনি মে মাসে যখন ট্রাম্প সফর করলো চীনে, তখন কিন্তু আমরা দেখলাম যে চীন আমেরিকার সম্পর্কটাও অনেকটা আপনার প্রশমিত হয়েছে, শান্ত। হ্যাঁ, মানে এখন চীন দেশটা যখন কেউ নাম নেয় তখন আসলে পুরোপুরি অর্থনৈতিক একটা মানসিকতা চলে আসে, কারণ বলা হচ্ছে যে চীন হচ্ছে এখন বাণিজ্য যুদ্ধে সবচেয়ে এগিয়ে থাকা দেশ। আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই জরুরি, তার আগে যদি আপনি আজিজ ভাই হেলার কাছে কিছু জানতে চান আর কি।
না, মানে উনি তো স্পষ্ট করেছেন এবং এটাও ক্লিয়ার যে প্রতিবেশী দেখেন মালয়েশিয়া এবং চায়না যাওয়ার আগে কিন্তু এই বিষয়টা নিয়ে সরকার কিন্তু অনেক ভেবেছে আমার কাছে মনে হয়েছে, কারণ এর আগে নেপালের কথা বলা হয়েছিল যে ভুটান কুড বি দ্য ফার্স্ট মানে ডেস্টিনেশন হতে পারে, শুধুমাত্র এই মানে কি বলবো যে এই পারসেপশনটাকে যাতে মানে অ্যাভয়েড করা যায়। আপনি ভারত মানে চীনের ভিজিটার বিষয়টা, এবং সেটা কিন্তু করা হয়েছে আলটিমেটলি। এটা এমন না যে চায়নাতে আগে গেছে, মানে প্রথম ভিজিটটা কোথায় হবে এটাই তো আপনার প্রশ্ন, বা এটাই তো মানে সামগ্রিকভাবে বিভিন্ন পরিসরে আলোচনা। সেটাকে মানে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে ইভেট করার জন্যই মালয়েশিয়াকে বাছাই করা হয়েছে বলে মনে হয়। এর আগে ওই বললাম যে নেপালের কথা আসছে, ভুটানের কথা আসছে, তো সেদিক থেকে আমার মনে হয় যে প্রথম স্টেপটা খুবই কি বলবো যে আমি খালি এই পয়েন্টটাতে একটু আসতে চাই। আমি শিওর এটা আজিজ বাড়ি হেলালও খুব চমৎকার করে বলতে পারবেন। আপনি যেটি শুরুটা করে দেন জহিরুল আলম, ধরুন আমরা বলছি যে আমরা আসলে বাংলাদেশের স্বার্থটাকে মাথায় রেখে সবার সাথে একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই ভারসাম্য এবং ন্যায্যতার প্রেক্ষিতে। কিন্তু যখন আসলে দেখা যায় আমাদের দেশে কোনো একটা সংগঠন তারা যৌক্তিক কারণে হোক বা যাই হোক আন্দোলন করছে, একটা পর্যায়ে গিয়ে সেই আন্দোলনটা তো সরকারের কাছে স্মারকলিপি হোক বা যা করে হোক না কেন প্রতিবাদ আমরা জানাতে পারি, কিন্তু আমরা যদি আসলে ভারতের এম্বাসির সামনে দাঁড়িয়ে বা অন্য কোনোভাবে উস্কানিমূলক স্লোগান দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, সেটা আসলে এই দ্বিপাক্ষিক দেখেন আপনি এটা কিন্তু দ্বিপাক্ষিক ফরেন রিলেশনস অলওয়েজ বায়োল্যাটারাল মিউচুয়াল বেনিফিটের উপর হয়ে থাকে, মিউচুয়াল ইন্টারেস্টের মধ্যে হয়ে থাকে, শেয়ার্ড ভ্যালুজের মধ্যে হয়ে থাকে। সেই জায়গার মধ্যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা সভরেন্টির দিক থেকে বলেন আমরা যে একটা রেসপেক্টেড নেইবার, সেটা কিন্তু আসলে আমরা ফিল করি নাই। হ্যাঁ, এই যে ফিলিংটা আমাদের নানা ক্ষেত্রে আঘাত প্রাপ্ত হয়েছে, এটা রিফ্লেকশন থাকবে বাংলাদেশে, এবং এটা কিন্তু ওভারনাইট আপনার বদলে যাবে এটা আশা করা যায় না। আপনি প্রতিবেশী দেশ বিভিন্নভাবে কিন্তু আমাদের সঙ্গে এক ধরনের বিমাতা সুলভ মানে কূটনীতি অনুসরণ করেছে, সেটা আমাদের দ্বিপক্ষীয় স্বার্থের অনুকূলে হয় নাই। আপনি এই মুহূর্ত দেখবেন যে এই যে পুশিনের ঘটনাগুলো ঘটছে, ইলেকশন পরবর্তী তাদের রাজনৈতিক নানা বাস্তবতা হয়তো আছে, কিন্তু একটি দেশের সভরেন একটা দেশের সঙ্গে যে ধরনের রেসপেক্টফুল এবং মিউচুয়ালি রেসপেক্টফুল সম্পর্ক রাখা দরকার, আমি মনে করি ওই জায়গায় এমফাসিস করা দরকার। আপনি যেখানে গুরুত্ব দিতে চাচ্ছেন যে আমাদের রাজনৈতিকভাবে হোক বা বিভিন্ন স্বার্থান্বেষী বিভিন্ন কর্মসূচির কারণে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বার্তা যাবে কিনা, একদম এই ভুল বার্তা যাবে কিনা নিশ্চয়ই, কিন্তু দেখা যাচ্ছে যে এটা তো সরকারের পক্ষ থেকে বার্তাটা দেওয়া হচ্ছে না। আপনি মাঠের বাস্তবতায় কিন্তু ভারতীয় আপনি দেখবেন, পশ্চিমবঙ্গও দেখবেন, কিংবা সর্বভারতীয় বিভিন্ন ধরনের কিন্তু কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশের প্রতি কিন্তু খুব বন্ধুসুলভ সবসময় আচরণ করা হয় এমনটা নয়, যদিও এটা ওয়েলকামিং না, কিন্তু মাঠে বা রাজপথে যে কোনো আচরণ সেটাকে আমার মনে হয় যে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে মানে খুব মারাত্মক কোনো প্রভাব ফেলবে এটা আমি মনে করি না। তবে এটা ডিপেন্ড করে যে হাউ ইউ ডেভেলপ ইউর মিউচুয়াল রিলেশনস। ওইটা যদি করতে পারেন তাহলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে, পিপল টু পিপল কন্ট্যাক্ট তৈরি হবে, এবং পারস্পরিক সভরেন্টির প্রতি আমরা রেসপেক্টফুল থাকবো, আমাদের নিজস্ব মানে রেসিপ্রোকেশন তৈরি হবে। আমার মনে হয় যে রেসিপ্রোকেশনটা এখনো ওইভাবে তৈরি হয় নাই, যদিও আশা করা হয়েছিল যে ইন্টারিমের সময় যেটা খুবই স্ট্রেইন এবং খুবই উত্তেজনাকর বা অভিঘাতমূলক সম্পর্কটা, সেটি হয়তো বা নতুন সরকার আসার পরে, যেটা কিন্তু প্রতিবেশীর কাছ থেকেও কিন্তু আমরা পেয়েছি, দিল্লির কাছ থেকেও এই বার্তা কিন্তু বারবার এসছে যে নতুন সরকার যখন ক্ষমতায় আসবে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে তার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে তারাও অনেকটা আগ্রহী, তারা কাজ করবে। কিন্তু সেই সূচনাটা আমার মনে হয় যে একটা রিমার্কেবলি এখনো স্পষ্ট নয়। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আস্থা বা বিশ্বাসের জায়গাটা তৈরি না হচ্ছে, আমার মনে হয় যে ওইটা মানে আশা করাটা একটু মানে কঠিন। একদম মমতাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজিজ বাড়ি হেলাল, যে প্রশ্নটা আসলে করে গিয়েছিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে এই দেশের একটা অপার সম্ভাবনা আছে এবং তারুণ্যের আধিক্য আছে, আর বাংলাদেশের একটা বড় দুর্বলতা হচ্ছে তার ভৌগোলিক অবস্থান। তার মানে সম্ভাবনা এবং দুর্বলতা মাথায় রেখে আসলে বাংলাদেশকে এগিয়ে চলতে হবে। কিন্তু কাছের প্রতিবেশী দেশেই যদি আসলে এরকম মানসিকতা থাকে, আসলে সেটা আসলে বাংলাদেশ কিভাবে ডিল করবে? আমি এতক্ষণ জহিরুল আলম ভাইয়ের কথা শুনছিলাম, তিনি রাইটলি বলেছেন যে বাংলাদেশ আপনার
এখন যে পররাষ্ট্র নীতি অর্থাৎ মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে নীতি, সাবসার্বিয়েন্ট পলিসিতে বাংলাদেশ দীর্ঘ 17 বছর ভুগেছে, জি সেখান থেকে আমরা মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়েছি। সুতরাং কার কাছে গেলাম না, এই স্বার্থটা আমাদেরই সবচেয়ে আগে। এখন আপনি বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা বিষয় আপনি হয়তো বা তুলতে চাচ্ছেন। জি। আমি মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা, আমি অনেক টেলিভিশনে বলেছি যে জন্ম থেকে জ্বলছির মতো। একদম। যে আমি কখনোই এই যে জহিরুল আলম ভাই রেসিপ্রোকেশনের কথা বলছেন, দ্য এক্সচেঞ্জ, জি আমি ভারতের সাথে শুধু ওই যে ওয়ার্ড এক্সচেঞ্জিং হয়, অর্থাৎ কথাবার্তা বিনিময়, কিন্তু ম্যাটেরিয়াল গত কোন দিক, ইকোনমিক কোন এক্সচেঞ্জ হয়েছে কিনা আমার বুদ্ধিতে আসে না। যেমন ধরেন যে আপনার আমাদের গঙ্গার পানি চুক্তি, আমাদের তিস্তার পানি চুক্তি, তারপরে ফারাক্কা বাঁধ, পদ্মা ব্যারেজ। সীমান্ত হত্যা, পদ্মা ব্যারেজ তো আমরা করবো এখন। জি। এই সমস্ত যে সমস্যা জন্ম থেকে রয়েছে, এর কখনো স্থায়ী সমাধান আমি দেখিনি। অল টাইম এই সমস্যাগুলো ঝুলিয়ে রাখা হয় এবং আমাদের এক ধরনের নিষ্পেষণ, যেমন পুশিনের একটা সমস্যা তো রয়ে গেছে, যেটা অন্যায়ভাবে তাদের নাগরিকদের আমাদের দিকে ঠেলে দিচ্ছে। এইসব বিষয় তো আমাদের এই সমস্যাগুলো রয়েছে, কিন্তু আমরা যদি ইকোনমিক্যালি স্ট্রেংথফুল হই এবং একই সাথে মিলিটারি স্ট্রেংথ, এর 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 পেছনের কারণ হলো, দেখেন বাংলাদেশের টেকনাফ এবং মুখিয়া এই অঞ্চলে রোহিঙ্গা আপনার একদম স্যাচুরেটেড। আপনি যদি উখিয়া টেকনাফে যান, দেখবেন 14 থেকে 15 লাখের মতো রোহিঙ্গা আছে, সেখানে বাঙালি মাত্র 4 লাখ। আপনি এ পাশে আসাম থেকে আবার আমাদের পুশিং করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশটাকে একটা মানব ভাগাড়ে পরিণত হতে চলেছে। এত মানে পপুলেশন আমাদের বেড়ে যাচ্ছে, পপুলেটেড কান্ট্রি হচ্ছে। এখন এটার সমাধান অনেকে বলে যে ডিপ্লোম্যাটিক পলিসি দিয়ে ডিপ্লোম্যাসি করতে হবে, পলিটিক্যাল রিলেশনস, ডিপ্লোম্যাটিক রিলেশনস, আরো অনেক কথা বলে। আমি মনে করি যে আপনার যদি আপনি মিলিটারি শক্তিশালী না হন, তাহলে এই ডিসপ্লেসমেন্ট গুলো কিন্তু কখনোই, বিশেষ করে টেকনাফ এবং মুখিয়াতে, হবে না। এখন একসময় বার্মার সাথে আমাদের মিলিটারিলি আমরা খুব উঁচুর দিকে ছিলাম, এখন আমরা টিল্টেড ডাউন, একদম বার্মা থেকে নিচে। সুতরাং এই যে রোহিঙ্গা সমস্যার সমাধানে আপনি চীনকে আপনার এইখানে লাগবেই, কারণ চীন আপনার আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি, আমি দেখলাম দুটোর সাথেই তার সম্পর্ক রয়েছে। আচ্ছা। চীনকে যদি ইনভলভ করতে পারেন, তাহলে কিন্তু এই রোহিঙ্গা সমস্যা, আপনি শুধু রোহিঙ্গাদের ওয়েলফেয়ার করবেন। তার মানে এখানে চীন শুধু ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে থাকছে না, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ক্রাইসিস ম্যানেজমেন্টেও ভূমিকা রাখতে পারে। জি। একই সাথে মালয়েশিয়াও, দেখেন আমার আসিয়ানে কিন্তু মালয়েশিয়া দেশ, জিওগ্রাফিক্যালি কিন্তু আমরা আসিয়ান ভুক্ত না। মালয়েশিয়াকে ইনভলভ করলে, আমরা আসিয়ানকে যদি ইনভলভ করি, তাহলে কিন্তু রোহিঙ্গা সমস্যার আমরা সমাধান করতে পারি। তার সাথে আপনার যদি আপনার মিলিটারি এবং ইকোনমিক স্ট্রেংথ না থাকে, তাহলে কিন্তু রিলেশন গুলো আমার মনে হয় না কখনো কাজে লাগবে। তো চীনের সাথে তো আমাদের মিলিটারি শক্তিকে আরো স্ট্রেনথেন করার জন্য চীন কিন্তু বহু আগে থেকে সাহায্য সহযোগিতা করে আসে। সুতরাং আমাদেরকে আমি যদি এভাবে আলোচনাটা, আপনার কনক্লুশনটা এভাবে ড্র করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ তাদের দিক থেকে ভারসাম্য রক্ষা করে, নিজের স্বার্থ বিবেচনা করে সবার সাথে সুসম্পর্ক রাখবে। সেক্ষেত্রে আসলে কোনো দেশ যদি তাদের অভ্যন্তরীণ যেই ন্যারেটিভ থেকে বাংলাদেশকে দেখতে চাই, সেখানে আসলে বাংলাদেশের তো কিছু করার নেই, তাই তো? এইবার দেখেন, এই মুভটাকে আপনি যতভাবে বিচার করেন, এই মুভটাকে আমি একটা স্মার্ট মুভ মনে করি বর্তমান সরকারের, এবং একটা স্মার্ট মুভ যে লোক ইস্ট পলিসিকে তারা অবলম্বন করছে, মালয়েশিয়া এবং চীনকে বেঁচে, যে ব্যাক টু ব্যাক। আমি আসলে সরকারের পক্ষ থেকে আপনি বললেন যে এটা স্মার্ট মুভ, বিরোধী দল সেটা মনে করে কিনা, মারদিয়া মমতাজ একটু বলবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর ইনভাইটেশন পেয়েছেন ভারত থেকেও, চীন থেকেও, এবং তিনি বাছাই করেছেন। মালয়েশিয়া গেলেন, সেখান থেকে চীনে অবস্থান করলেন, এবং সেখানে 17টা চুক্তি সমঝোতা স্মারক সই হবে, তিস্তা ইস্যু নিয়ে আলাপ হবে, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলাপ হবে, অর্থনৈতিক বিষয়টাও জোরদার হবে, সবুজায়ন সহ নানা কিছু থাকবে। আশাবাদী কতটা আপনারা পুরো বিষয়টা আপনারও স্মার্ট মুভ মনে করেন কিনা? জি, আমি একটু দেরি করে আসায় দুঃখ প্রকাশ করছি, আপনাকে সহ এবং জনাব হাজরিন বারিকেলাল এমপি সহ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটাকে আমরা একটা অত্যন্ত সময় উপযোগী একটি মুভ মনে করি, এবং দেখেন এইটাতে আসলে
এটাতে আমরা হয়তো এটাকে একটা নর্মাল কূটনৈতিক সফর হিসেবেই দেখতাম, বা ফার্স্ট সফর হিসেবে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু তার সাথে সাথে কিছু এলাকায় যেরকম মানুষের যন্ত্রণা হচ্ছে, এটা দেখে আরো বোঝা যায় যে এটা একটা রাইট ডিসিশন ছিল। আচ্ছা, এবং আপনি দেখবেন যে আমি যদি হেলাল ভাইয়ের সাথে একটু অ্যাড করি, যে এখানে যে রাজনীতিটা চলছে, আসলে আমরা এটাকে পুশ ইন বলছি, কিন্তু ভারত শব্দটাকে বলছে পুশ ব্যাক। জি, অর্থাৎ তারা এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে এরা আসলে এই যে বাংলা ভাষায় যে মুসলিমরা কথা বলেন, এরা আসলে এপারের অংশ এবং তাদেরকে তারা ফেরত দিতে চাচ্ছে। এটা আমি বলবো যে নিজের দেশের নাগরিকের সাথে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা আচরণ। বাংলাদেশের জন্য এখন এখানে মাথা উঁচু করে দাঁড়ানো যেরকম দরকার, হেলাল ভাই বলছিলেন যে প্রতিরক্ষায় দরকার, এবং এই মুহূর্তে আমি একটা কথা বলে নিতে চাই যে প্রতিরক্ষার বাজেটও আমাদের বাড়ানোর দরকার। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে যে যারা আমাদের সীমান্তকে দেখে রাখছেন সেই বাহিনীর নৈতিক অবস্থান। এবং আমি মনে করি যে জনাব তারেক রহমান এই জায়গাটায় তার এই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের এই নৈতিক অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা দেখেছি অলরেডি যে তারা কিন্তু জবাব দিচ্ছেন। বিএসএফ এর সাথে এখন আর ওই নত যেন পররাষ্ট্রনীতির জায়গাটা নাই, তারা জবাব দিয়েছেন যে আপনি যদি গুলি করেন আমার বন্ধুকে কি গুলি নাই। আমি মনে করি যে এইটা অনেক সুচিন্তিত একটা কাজ হয়েছে এবং এই ধারাটাকে অব্যাহত রাখা উচিত। সাথে আমি একটা দাবিও জানিয়ে যাই হেলাল ভাইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে যে এই যে একজন ডিপ্লোম্যাট খুবই ডিপ্লোম্যাটের সাথে যায় না এরকম একটা ভাষায় কথা বললেন ভারতের সাথে, যেই মুহূর্তে তিনি বলছেন, এটা আসলে একটা হাস্যকর কথা, যে মুহূর্তে তিনি বলছেন যে 120 কোটি মানুষের সাথে আর 20 কোটি জুড়ে দিলে আমরা এক হয়ে যাবো ইত্যাদি ইত্যাদি, আমি হেঁটে চলে এসেছি, সেই মুহূর্তেই তারা বাংলাদেশি সন্দেহে কিছু মানুষকে জিরো লাইনে ঠেলে দিয়েছেন। এই জায়গায় তাকে ডেকে তার কৈফিয়ত তলব করা উচিত। এবং আসলে দেখেন, আমরা শক্তিতে যেখানে পারবো না সেখানে আমাদেরকে বুদ্ধি এবং কূটনীতিতে অগ্রসর হতে হবে। এই জায়গাটায় আমাদের আমরা সরকারের একটা শক্ত অবস্থান দেখতে চাই। আমি ভেবেছিলাম আলাপটা এখানে শেষ করবো, কিন্তু যে পয়েন্টটা আসলে যে আনলেন, আমি সেটা যদি একটা ছোট্ট মন্তব্য জুবেহিদার আপনার কাছ থেকে একটু নিতে চাই, যদি ভুল না করে থাকি। তো এই দীনেশ ত্রিবেদীর কথাই বলেছেন, এবং তিনি যে কথাটা বলেছেন সেটা আমরা শিরোনামেও দেখেছি যে দুই দেশের জনগণ, আমাদের দেশে এত সংখ্যা, আপনাদের দেশে এত সংখ্যা, একসাথে হয়ে গেলে একটা বড় শক্তিতে আমরা রূপান্তরিত হব। উনি বলছেন, আমরা খবর পাচ্ছি রৌমারী সীমান্তে জড়ো হচ্ছেন, শূন্য লাইনে অনেকে আটকে পড়েছেন। কি বলবেন আসলে, যদিও বেশ কিছুদিন আগের ঘটনা, সরকার কি কোনো পদক্ষেপ নেবে প্রতিবাদ জানানোর ক্ষেত্রে? দেখেন, আমরা কিন্তু যে সমস্ত পুশিং করার চেষ্টা করা হয়েছিল, আমরা কিন্তু যেগুলো আমাদের নজরে এসেছে সব ঠেকিয়ে দিয়েছি, যেটা গত 17 বছর সম্ভব হয়নি। আমরা কিন্তু সেগুলো প্রতিহত করেছি। নোম্যান্স ল্যান্ডে অনেক লোক এখনো খোলা আকাশের নিচে ঘুমিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ডিপ্লোম্যাটিক যোগাযোগ এবং সেকেন্ড ট্র্যাক, থার্ড ট্র্যাক, সব রকম যোগাযোগ যেটা দরকার সে ওয়ার্কিং রিলেশনে আমরা সেগুলো করছি। আর ভারতের যে হাই কমিশনার যেটা বলেছে যে দুই দেশের মানুষকে এক হয়ে যাবার, দুই ক্রিকেট টিমকে এক হয়ে যাবার, এ ব্যাপারে আমাদের তথ্যমন্ত্রী খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে। আমি তারই বক্তব্যটাকে আপনার রিলে করতে পারি যে আমরা যদি দুই দেশ এক তো যদি হতে চান, তাহলে সার্কটাকে যদি কার্যকর করেন, সার্কের এই যে দক্ষিণ এশিয়ার 7টি দেশ সবাই তো আমরা যদি ঐক্যবদ্ধ হই ইউর মতো, ইউরোপীয় ইউনিয়নের মতো, তাহলে সেটা আরো ভালো হবে। দুই দেশ এক হওয়ার থেকে যদি সার্কের সবগুলো দেশ আমরা এক হয়ে যাই, মানে ইউরোপীয় ইউনিয়নের মতো, এক দেশটা হবেন না ইউরোপীয় ইউনিয়ন, সেটা আরো ভালো জোটের হবে। মতো আর কি। জি, হ্যাঁ, আমরা যদি সার্কটাকে অ্যাক্টিভেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক উন্নয়নও হবে, উন্নতি হবে। আমরাও বিশ্বের বুকে আমরা এই যে সার্ক বিশ্বের বুকে ইউরোপীয় ইউনিয়নের মতোই বা আমার মনে হয় এটা আজিজ ভাইয়া খুব চমৎকার করে আসলে বলেছেন। আমার হাতে সুযোগ থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু আরো অনেকগুলো বিষয় আমার হাতে রয়েছে। জহুরুল আলম, আজকে আমরা একটু আগে শিরোনামে জানাচ্ছিলাম যে জুলাই গণহত্যার বিচার করতে না পারলে রাস্তা খোঁজার পরামর্শ জামাতের। স্পেশালি যদি আমি বলি, এটা জামাত আমির তিনি বলেছেন, ডাক্তার শফিকুর রহমান, যে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন। আপনার সাংবাদিকতার চোখ দিয়ে কি মনে হচ্ছে, জুলাই পরবর্তী সময়ে নির্বাচিত সরকার যখন এলো, এই সরকারের কোনো সিদ্ধান্ত, কোনো কর্মকাণ্ডে মনে হচ্ছে জুলাই যোদ্ধা বা জুলাই গণহত্যার বিচার করবে না বা অবহেলা আছে? দেখেন, এই আলোচনাটা কিন্তু খুবই কি বলবো, যে উত্তর দেওয়াটা একটু ট্রিকি, বিকজ আপনার সরকারের যখনই কোনো সমালোচনার জায়গা আসে, তখন কিন্তু একেবারে স্টঞ্চ ক্রিটিকও সে চিন্তা করে যে গভর্নমেন্টের মানে মানসিকতা বিবেচনা করবার জন্য এই সময়টা যথেষ্ট কিনা, এখনো এটা
খুবই রিমার্কেবলি রিফ্লেক্টেড কিনা যে গভর্নমেন্ট তার প্রতিশ্রুতিগুলো থেকে তা মানে ডিপার্ট করছে, এক্সিট করছে। আমার কাছে মনে হয় নাই যে এখনো এটা খুবই সুচিন্তিতভাবে সুনিশ্চিতভাবে এটা বলতে পারি যে গভর্নমেন্ট তার প্রতিশ্রুতি থেকে সরে এসছে। কারণ তারা পার্লামেন্টে বলেন বা পার্লামেন্টের বাইরেও বলেন, তারা জুলাই চেতনার কথা তারা বলছেন, তারা ফ্যাসিবাদের যে বা গণহত্যার বিষয়ে তাদের মানে সুস্পষ্ট বক্তব্য আছে, বিচারিক প্রক্রিয়াও কিন্তু অব্যাহত আছে, আইসিটিতে মামলা মকদ্দমাগুলো চলছে। সুতরাং এখনই হয়তো রাজনৈতিকভাবে বিরোধী পক্ষ ভেতরে বাইরে কিছুটা ইনক্রিজিংলি অসহিষ্ণু হয়ে উঠছেন, এটা তাদের বক্তব্যেও প্রকাশ পাচ্ছে। কিন্তু আমরা এটা খেয়াল রাখতে হবে যে একটা দীর্ঘ সংকট পেরিয়ে কিন্তু আমরা একটা ট্রানজিশনাল বা একটা ট্রান্সফরমেশনাল একটা মুডে আছি, একটা স্টেজে আছি। এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা পলিটিক্যাল যারা এলিমেন্টস আছেন, পলিটিক্যাল ফোর্স যারা আছেন, তারা যদি সেই ট্রেডিশনাল রাইভালরির খাতিরে যদি সেটা যদি চলে যান এবং সেটা যদি এত ইমিডিয়েট হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ইট সাউন্ডস ভেরি প্রিম্যাচিওর। যেই আজকের বক্তব্যটা যেভাবে আসছে, যে অনারেবল লিডার অফ দ্য অপোজিশন যেভাবে বলেছেন, সেটা কিন্তু একটা বড় ধরনের হুমকি কিন্তু। তা আমি মনে করি যে ওনাদেরকে আমার এতটা এগ্রেসিভ মনে হয় নাই। পার্লামেন্টে ওনারা মানে বেশ দায়িত্বশীল ভূমিকা পালন করছেন এবং সরকারের গঠনমূলক সমালোচনার পথগুলো অবলম্বন করছেন। কিন্তু একই সঙ্গে যে বিষয়গুলো আসছে, ধরেন ওনাদের অভিযোগগুলো চাঁদাবাজি, গণহত্যার বিচার বা একটা বৈষম্যহীন সমাজ কায়েম করা, হ্যাঁ, যেই ভয়টা তারা পাচ্ছেন, হয়তো বা কোনো সিগন্যালে তারা মনে করছেন যে বিরোধী রাজনীতিকে এলিমিনেট করার কোনো ধরনের চেষ্টা বা কোনো ধরনের ব্লুপ্রিন্ট সরকারের মধ্যে আছে কিনা, হয়তো বা তারা এটা হয়তো তারা এটা স্কেপটিক হচ্ছেন। কিন্তু এটা খুবই প্রিম্যাচিওর মনে হচ্ছে, কারণ রাজনীতি যে এই ট্রান্সফরমেশনের জন্য তারা সবগুলো দলই কিন্তু এটার জন্য অ্যাকাউন্টেবল থাকবেন। এবং আমি দেখেছি যে গত সেশনের কনক্লুডিং সেশনে কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে পুরো দেশ ব্যর্থ হয়ে যাবে। কাজেই একটা অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের পর নতুন সরকার গঠন এবং এটা ধারাবাহিকতা, এটা কিন্তু সবগুলো মানে কি বলে যে পার্টিস কনসার্ন, একদম তাদের প্রত্যেকেরই কিন্তু একটা সলেম রেসপন্সিবিলিটি এটাকে এগিয়ে নেওয়া। সুতরাং এখানে আমার মনে হয় যে বড় ধরনের হস্টিলিটির মধ্যে যাওয়া, সংঘাতের মধ্যে যাওয়া এবং অবিশ্বাসের জায়গাগুলো তৈরি হওয়াটা কিন্তু দুই পক্ষের জন্য কিন্তু বিরাট ক্ষতির কারণ এবং দেশের জন্য বিরাট ক্ষতি। আমি একটু মার্দা মমতাজের কাছে যাব এবং আপনি জহিরুল আলম আছেন, কোনো এক পর্যায়ে যদি মনে হয় আপনি কিছু জানতেও পারেন। মার্দা মমতাজ একটু বলবেন, মানে সাধারণত জামাত ইসলামীর আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কোনো কথা বললে তিনি আসলে স্টেট বলেন এবং তার বক্তব্যের মাঝখান থেকে এমন কিছু আমরা পাই যেটা দিয়ে শিরোনাম করা যায়, এবং তিনি আসলে খুব বেশি অ্যাগ্রেসিভ বক্তব্য দেন না, আমরা তেমন একটা খুঁজে পাই না সাধারণত। কিন্তু আজকের এই বক্তব্যটা সত্যিই চোখে পড়লো। আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। প্রথমত, এটা একটা চাপ সৃষ্টির জন্যই বলা হচ্ছে কিনা, নাকি সত্যিকার অর্থেই একটু অসহিষ্ণু হয়ে পড়ছে বিরোধী দল? কারণ ঠিক কোন কোন সরকারের মুভমেন্টের কারণে আপনার মনে হচ্ছে জুলাই গণহত্যার বিচার সরকার করবে না, করতে চায় না? জি, আজকে জুলাই একজন শহীদ, আপনি জানেন যে সংরক্ষিত আসনের মাধ্যমে আমরা একজন শহীদের মাকে আমাদের পাশে পেয়েছি। তিনি একটা স্ট্যাটিস্টিক্স বলছিলেন যে আসলে বিচার কার্য এই মুহূর্তে কোন অবস্থায় আছে, এবং আমার ঠিক এক্সাক্ট ডিজিট গুলো মনে নাই, কিন্তু পুরোটা সিনারিও খুবই হতাশাজনক। মাত্র কয়েকটা মামলা হয়েছে, তার মধ্যে আরো মানে ভেরি ফিউ, তার মধ্যে ফিউয়ার সংখ্যক হচ্ছে মামলাগুলো চলমান, এবং এগুলোর মাধ্যমে একদিকে হচ্ছে যারা অপরাধী তাদেরকে এক ধরনের দূরে চলে যাওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। আমি বলছি না সরকার এটা ইচ্ছাকৃত করছেন, কিন্তু সিনারিওটা এইটা। সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা দেখবেন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগ ফিরে আসার একটা পজিটিভ বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আলাপ শুরু হয়েছে। এই সবকিছু মিলে আসলে রাজনৈতিক দল হিসেবে আমরা যখন সংসদের বাইরে সরকারকে অ্যাড্রেস করি, আমাদের রাজনীতির ভাষাটা আসলে কিরকম হবে সেটা কিন্তু গণতান্ত্রিক উপায় হয় এবং এটা অগণতান্ত্রিক না। যে আমরা সরকারকে এটা বলছি যে এটা হচ্ছে একটা রক্ষা কবচ। আচ্ছা, এখানে একটা বিষয় পরিষ্কার করবেন, মানে আপনি একটু আগে বলছিলেন যে ফ্যাসিস্টদের ফিরে আসার একটা বয়ান
তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। খোদ বিএনপি তো অভিযোগ করেছে যে পতিত ফ্যাসিস্টদের ফেরানোর চেষ্টা চলছে। প্রশ্নটা হচ্ছে কারা সেই চেষ্টাটা করছে? যে অভিযোগ আপনাদের, সেই অভিযোগ তো বিএনপিরও। দেখেন, আপনার এই প্রশ্নটার জবাব যে যাকে করছে আমি তো আপনাকে বলেছি যে এটা আলাপটা কোথায় আমি দেখছি, আমি এটা মিডিয়া আলাপ দেখছি। এবং আমাদেরকে প্রত্যেক জায়গায় প্রশ্ন করা হচ্ছে যে কোনো কি সম্ভাবনা আছে, কোনো কি সম্ভাবনা নাই, তাদের বিচার করা কি ঠিক হইলো, তাদেরকে কি দল হিসেবে নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করা কি ঠিক হলো? তো এগুলো আসলে কিছু সফট জায়গা তৈরি করা হয়। হ্যাঁ, এবং আমরা যেখানে এখনো ভুলে তো যাইই নাই, আমাদের শহীদদের কিংবা যারা শহীদ হন নাই তাদের ক্ষতটাও এখনো জীবিত, সেখানে আসলে এই ধরনের আলাপ আনার চেষ্টা করা হচ্ছে। এটাকে প্রশাসনকে সঠিক ভূমিকা নিতে হবে। দেখেন, বিরোধী দল কথা বলতে পারে, কিন্তু কাজগুলো তো করতে হবে সরকারকে। এবং আমরা বলেছি যে কোনো ধরনের যৌক্তিক কাজে আমরা সরকারের সাথে আছি। আমার মনে হয় এটা সরকারের কাছে এই মুহূর্তে পরিষ্কার যে আমরা সাথে থাকতে চাই। এই জন্যই আমরা এই কথাগুলো বলেছি। এটা রাজনীতির ভাষা, এটা অগণতান্ত্রিক কিছু বলে আমার মনে হয়। একদম পরিষ্কার করেছেন। আমি একটু আজিজ ভাই আপনার কাছে শুরুতে একটু জানতে চাই, আপনি তো নিয়মিত বিভিন্ন টক শোতে যান, মানে এই প্রশ্নের মুখোমুখি হন যে আওয়ামী লীগ কি ফিরে আসার সম্ভাবনা আছে? মানে একটু কি পজিটিভ বয়ান মনে হয় ফ্যাসিস্টদের নিয়ে? এরকম শুনেছেন আপনি এরকম? এই বয়ান তো আপনার সেই যেদিন ফ্যাসিস্ট বিদায় হয়েছে, যখন থেকে নির্বাচনের আমরা কথা বলি, যে আপনি তো জানেন যে নির্বাচনটা আনসার্টেন করে তোলবার জন্য কত রকম অপচেষ্টা চলেছিল। ওই সময় কিন্তু ওই নির্বাচন করলে পরাজিত ফ্যাসিস্ট ফিরে আসবে এরকম বয়ান তৈরি করা ছিল। সেই বয়ানটা এখনো চলছে। এখন আপনি ফ্যাসিস্টদের আমরা বিচার, যেমন জুলাই গণহত্যার বিচার না করলে সরকারকে পড়ে যেতে হবে। আমাদের জহিরুল আলম ভাই কারেক্টলি বলছে যে আপনার প্রিম্যাচিউর, মানে আনটাইমলি যে এগুলো, মানে বক্তৃতা ডেমোক্রেটিক, কিন্তু কখন কোন বক্তৃতা দিতে হবে জামাতের এটা হলো ইম্যাচুরিটি। আমি সংসদে দীর্ঘদিন দেখছি, কারণ জামাতের আগে কখনো বিরোধী দল, এই প্রধান বিরোধী দল বা সরকার এইভাবে থাকেনি। জামাত আপনার সবসময় ছিল বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ সারির একটি রাজনৈতিক দল। এই পরিবর্তনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের ফলে আজকে জামাত প্রধান বিরোধী দল হয়েছে। সুতরাং এই রাজনৈতিক অভিজ্ঞতাটা অর্জন করতে তাকে আরো সময় লাগবে। এই জন্য আনটাইমলি অনেক কথা বলে। যেমন দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ এবং উই আর ভেরি মাচ কমিটেড। এটা অনেক বক্তব্য দিয়েছি। সেই বাস্তবায়ন করবার জন্য আমরা সংসদে একটা কমিটি করার কথা বলেছি, এখনো জামাত সেখানে নাম দেয়নি। তাহলে আপনি জুলাই সনদ বাস্তবায়নের যে কোঅর্ডিনেট না দেখিয়ে আপনি তো রাজপথের ভয় দেখাচ্ছেন যে কমিটিতে গেলেন না, তার মানে কি আপনার তাদের তো আপত্তি আছে, তারা সংস্কার সংশোধন এই দুই ডিলেমার মধ্যে আছে। না না, আপনার সংশোধনের যে ডিলেমা, যে বাইনারি তৈরি করেছে, সংশোধন করলেই তো সংস্কার হয়। সংস্কারের নাম যদি সংশোধন হয়, আমরা তো সেটা রাজি আছি। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে আমাদের আইসিটি কোর্ট আগে ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। এবং এই সমস্ত বিচারে মার্দিয়া মমতা যেটা বললেন যে অনেকগুলো হয়তো সরকারের নজর এড়িয়ে যাচ্ছে, যেগুলো নজরে আসছে সেগুলো করা হচ্ছে। কিন্তু তার মানে এই না আপনি সাংবাদিকদের উপর আজকে 32 নম্বর যেটা করলেন, সাংবাদিকদের উপর আক্রমণ করবেন, আপনি প্রথম আলো ভেঙে ফেলবেন, আপনি ডেইলি স্টার ভেঙে ফেলবেন, আপনি একে থ্রেট দিবেন, সরকারকে বলবেন ফেলে দেব। এই যে জহিরুল আলম ভাই রাইটলি বলছে যে এগুলো আপনার প্রিম্যাচিউর কথাবার্তা। সুতরাং আমি জামাতকে অনুরোধ করবো, আপনারা যে জিনিসটা চাচ্ছেন যে জুলাই হত্যার বিচার, তাহলে আপনারা সরকারকে সহযোগিতা করবেন, কারণ সরকার আপনারা মিলেই তো আপনার এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন। আপনারা জুলাই সনদে মুখে বলছেন, শুধু বলে যাচ্ছেন বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সমস্ত আলাপ আলোচনা আমরা রিজলভ যে কিভাবে কি করতে, বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদে পরিষ্কার লেখা আছে, কিন্তু আপনি কমিটিতে নাম দিচ্ছেন না। আপনি শুধু রাজপথের ভয়, মানে সরকারকে ভয় দেখান। এতে হচ্ছে কি আপনার প্রতি মানুষের এবং সরকারের কিন্তু এটা থাকছে না যে আপনি সমালোচনা করবেন। আমরা তো আপনার সমালোচনাকে নিবই, কারণ আপনারা যদি সমালোচনা না করেন, আপনারা যদি ভুলটা না ধরিয়ে দেন, তাহলে সরকারও আপনার ঠিক পথে চলতে তার সমস্যা হবে। আপনাদের অনেক বক্তব্য আমাদের অনেক কাজে লাগে, কিন্তু আপনি যখন বলবেন যে সরকারকে ফেলে দেব,
সরকারকে থাকতে দিব না, আপনি একটা বিশৃঙ্খলা তৈরি করবেন, জনগণের ভিতরে জনবিশৃঙ্খলা, আপনি সাংবাদিকদের উপর আজকে 32 নম্বরে কেন আপনার হামলাটা করতে হবে বলেন সাংবাদিকদের উপরে? হ্যাঁ, মানে এটা পরবর্তীতে আমরা দেখলাম জামাত ইসলামের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে তারা আসলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে ইত্যাদি। আমি প্রিম্যাচিউর, ওই যে বললো না জলিলুর প্রিম্যাচিউর, এখন যখন যেটা দরকার সেটা না করে প্রথমবারের মতো বিরোধী দলে এসে মানে এত সামনের পজিশনে এসে এখন জামাতকে আরো আপনার পলিটিক্যাল বিহেভটা করতে হবে। আচ্ছা, শুধু threat করে- এই চর্চাটা আসলে মানে হচ্ছে কি মার্দিয়া মমতাজ, আপনি নিজে ফিল করেন কিনা যে এখানে আসলে জামাত ইসলামের প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয়, যেটা আসলে ঠিক এই মুহূর্তে ততটা নেই যতটা আসলে আজিজ বাড়ি হেলাল বললেন? না, আমার কাছে এটা মনে হয় না। আমি যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দেখেন, বিএনপি নিজেই 31 দফার প্রথম দফাটাতেই ছিল সংস্কার। দেখেন, সংশোধন একটা রেগুলার প্রসেস, এটা সংসদে 5 বছর ধরে সব সময় হবে। সংস্কার তাহলে কেন লাগে? আমরা স্পষ্ট ভাষায় বলেছি, একবার দুইবার না, অনেকবার কথা বলা হয়েছে এগুলো নিয়ে, যে যদি আমি আইনি জটিলতার মধ্যে না যাই, সেটা হচ্ছে এমন কিছু জায়গা আছে যেগুলোতে ফেসিস্টের ফিরে আসার জায়গাটা পরিষ্কার হয়, এবং এগুলোর দরকার হচ্ছে, এগুলো সংশোধনে কাজ হবে না। 350 জন হ্যাঁ ভোট দিলেও এগুলো চেঞ্জ করা যাবে না, এমন কিছু আনচেঞ্জেবল ক্লজ রেখে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোর জন্য সংস্কার দরকার। বিএনপি প্রথম দফাটা পড়বেন আপনি নির্বাচনের, এখানে খুব স্পষ্ট ভাবে কেন সংস্কার দরকার এটা তো সেটা লেখা বিএনপি আছে, স্পষ্ট করে তাই না? ব্যাখ্যাও দিয়েছে, আচ্ছা, এখন তাদের আমরা দফার বলছি- ব্যাখ্যাও এখন দিয়েছে। আমরা বলছি জি, এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা বাই ডিফল্ট 350 জন সংবিধানের সংশোধনের অংশ, কাজের অংশ। এটার জন্য নতুন করে কমিটি করার দরকার নেই। যেটা দরকার ছিল সেটা হচ্ছে ওই আনচেঞ্জেবল ক্লজ গুলো, সেগুলোর জন্য স্টেপ নেওয়া। সেগুলোর জন্য আমরা কোনো পজিটিভ স্টেপ দেখতে পাচ্ছি না। সেটার জন্য একটা শো পিসের মতন একটা কমিটি করার কোনো দরকার নেই। মার্দিয়া মমতাজ, দ্বিতীয় কথা মানে হচ্ছে- বিষয়টা হচ্ছে কি, জি। আপনি কমিটিতে ঢুকে কমিটি আসলে কি ধরনের কাজ করছে সেটা দেখে বিশ্লেষণ করে আপনি সমালোচনা করতে পারতেন, কিন্তু সেই দিকে না গিয়ে আমরা আগে থেকে সমালোচনা করব, সেক্ষেত্রে জটিলতা তো বাড়ে সেটা আসলে। না, সেখানে আপনি যদি বলেন যে এটা সমালোচনার খাতিরে সমালোচনা হচ্ছে, তাহলে আমার মনে হয় আপনার স্টাডিতে ভুল হবে। কারণ দেখেন, এর আগেও জ্বালানি সমস্যার সমাধান বলেন, বিভিন্ন সমস্যার সমাধানে আমরা একসাথে কমিটিতে কাজ করেছি। এটাতে কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে আমাদের কোনো ম্যাচিউরিটি আছে কিংবা যে আমাদের কোনো অনীহা আছে বা তারা শুধু বিরোধিতার খাতিরে করছে। এখানে আমরা স্পেসিফিক ভাবে, আমি এখনো ক্লিয়ার করলাম, এবং দলগতভাবে জোটের পক্ষ থেকেও বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে সংবিধান সংশোধন পরিষদের, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার যে কথা ছিল, যেটা হঠাৎ করে আমরা নির্বাচনের পরে হঠাৎ করে জানলাম যে শপথের দিন তারা সেই শপথটি নেবেন না। যাই হোক, এটা একটা পুরনো ব্যাপার, পুরনো কিন্তু ব্যাপার, আমরা এটা ওই নিয়ে জায়গাটার অনেকবার সমাধান আলোচনা চাই। হয়েছে। আমি Right? হ্যাঁ আলাপটা ডেফিনেটলি এটার একটা সমাধান দরকার। আর দ্বিতীয় যেটা আপনি আরেকটা বললেন, জি। দেখেন এখানে আমাদের পক্ষ থেকে যেহেতু দুঃখ প্রকাশ করা হয়েছে, এটার ব্যাপারে আমি বলবো যে এটা কিছু অ্যাক্টিভিস্টের সেখানে একটা ভুল হতে পারে, কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সেই সাংবাদিক কিন্তু বারবার, আমি এটাকে জাস্টিফাই করছি না, হ্যাঁ, আমি যেখানে জায়গাটা বলছি, সেই সাংবাদিক একজন কথা বলছেন। দেখেন, প্রত্যেকটা প্রোগ্রামের একটা ডেকোরাম আছে। এখানে যখন হেলাল ভাই কথা বলছেন, আমি কথা বলছি না, আমি অপেক্ষা করছি আমার টার্ন আসার জন্য। সেই সাংবাদিক বারবার বলছিলেন যে আসলে কি বলবেন বলেন, নেতারা কথা বলেন, আমরা চলে যাব, আমাদের সময় নাই। তখন যদি সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে, এবং দলগতভাবে আমি মনে করি সেটার ব্যাপারে কথা বলা হয়েছে, এটাকে শুধুমাত্র এই যে সাংবাদিক দেখলেই হামলা করে ফেলে, এটা কোনোদিন জামাতের ইতিহাসে হয় নাই। তাহলে আমাদেরকে এই ঘটনাটাকে স্পেসিফিক্যালি বুঝতে হবে যেটা কেন হয়েছে, এবং এটা রিয়াকশনটা দেখতে হবে। জামাত এটা বলে নাই যে যা করেছে ঠিক করেছে। না, তৃতীয় মানে কথা জিনিসটা হচ্ছে, হচ্ছে কি, যেটাকে আপনি ইম্যাচিউর রিয়াকশন বলছেন, জি। হ্যাঁ, আমি আসছি, যেটাকে আপনি ইম্যাচিউর রিয়াকশন বলছেন বা আমাদের গেস্ট যেটা বলছেন, জি, সেখানে আমি একটা কথাই বলতে চাই যে দেখেন, কোন ধরনের রিয়াকশনকেই বিরোধী দলের ষড়যন্ত্র, বিরোধী দল এই করছে, এই সময়টা না আমরা পার হয়ে আসছি। এখন মনে হয় আমাদের একটু এটা কেউ বলেনি বিরোধী দলের ভাষায় কথা বলা ষড়যন্ত্র, উচিত। এটা স্পষ্ট করে বলা হয়েছে বিরোধী দল যা বলেছে সেটা গণতান্ত্রিক স্টেটমেন্ট, কিন্তু সময়টা আসলে এটা না, ঠিক এই মুহূর্তে সরকার চলে যেতে হবে, এটা বলার মতো বক্তব্য এটা দেখেন, না। সময়ের পরিমাপ সরকারি দলের কাছে একরকম হতে পারে, বিরোধী দলের কাছে একরকম হতে পারে, কিন্তু ওই যে বললেন হেলাল ভাই আমার সাথে এই জায়গাটা একমত হয়েছে, যতক্ষণ না এটা অগণতান্ত্রিক, সরকারকে এটা মানতে হবে আসলে। কিছু যুক্ত করবেন জুলুল আলম? তাহলে আমি পরের টপিকে যাবো আর কি। না, ঠিকই আছে। আমার আমি মনে খালি হয় যে- এইটুকু একটু জানতে চাই, এটা আসলে আপনি প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামের অভিজ্ঞতার ঘাটতি দেখেন কিনা, যেটা আজিজ বাড়ি হেলাল বললেন?
না আসলে মানে অভিজ্ঞতা তো জামাত ইসলাম কেন, আমি মনে করি যে আমাদের ডেমোক্রেটিক পলিটিতে পুরোপুরি আমাদের অভিজ্ঞতার ঘাটতি। আমরা তো এই অনুশীলন শুরুই করি নাই। আমরা যখনই এই যে এখন পার্লামেন্ট শুরু হয়েছে মাত্র, কিন্তু এই ধরনের এগ্রেসিভ স্টেটমেন্ট বা কী ধরনের ইম্পেশেন্ট স্টেটমেন্ট এসছে যে যতক্ষণ প্রয়োজন তার এক মুহূর্ত বেশি আমরা পার্লামেন্টে থাকবো না। এই যে থাকবো না যে কালচার, এ শুরুই তো হলো না। এই শুরু হওয়ার আগেই বিদায়ের কথা কেন? এই যে বয়কটের কালচার বা বিদায় নিয়ে নেওয়ার কালচার, আমার মনে হয় যে এই স্টেটমেন্টগুলো কিন্তু এক ধরনের ইমপেশেন্সের লক্ষণ। এবং এটা তো ধরেন যে কোনো জিনিসের গাছের গোড়ায় থেকে পানি ঢালতে হবে। তো এমন ডেমোক্রেটিক স্পেসটা তৈরি করা, এটা একটা চর্চার বিষয়, নিরন্তর অনুশীলনের বিষয়, একটু সহ্য করার বিষয়। আমার মনে হয় যে ওই কালচারটা আমাদের জামাত ইসলামের যে পলিটিক্যাল স্কুলিং, সেখানে ডেফিনেটলি তারা এগুলোকে এনডিওর করে। আমার মনে হয় যে না, তারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করে, কাজেই সেটার একটা রিফ্লেকশন থাকা উচিত মাঠে। যেটা সেই জন্য আমি শব্দটা ব্যবহার করেছি, হেলাল ভাই বারবারই বলছিলেন যে প্রিমেচার। আমার কাছে আসলেই লাগছে, কারণ ওনারা মানে আরেকটু সময় নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সমালোচনা করবেন। অবশ্যই সমালোচনা করতে হবে, সেটা প্রত্যাশিত। পার্লামেন্টের ভেতরে বাইরে দুটোই চলবে, কিন্তু সরকার ফেলে দেওয়া, সরকারকে বিদায় নেওয়া এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু দ্বিপক্ষীয়ভাবে কাজ করা দরকার। যেগুলো দ্বিপক্ষীয়ভাবে কাজ করা দরকার, এগুলো কিন্তু এক ধরনের ডিপ্লোমেসি, এগুলো ধরেন এক ধরনের পলিটিক্যাল ম্যানুভারিং। এটার জন্য কন্টিনিউয়াস ম্যানুভারিংয়ের দরকার আছে। তারা পার্লামেন্টের ভেতরে বাইরে সরকারকে চাপের মধ্যে রাখুক, তাতে কোনো অসুবিধা নাই। এবং মাঠের বক্তব্যও কিছুটা হবে, রেটরিকও থাকবে, কিন্তু সেটা যাতে একেবারে কি বলবো যে ধরেন যে লিডার অফ দ্য অপোজিশনের মুখ থেকে না আসে। মাঠের অন্য নেতারা আছেন। একদম আমরা একটা বিরতিতে যাব এবং ফিরে এসে একটা শঙ্কার খবর নিয়ে আলাপ করব, কারণ আমরা হাম নিয়ে সাফার করেছি, সেটা নিয়ে সরকারের নানা রকম পদক্ষেপ দেখেছি। ঠিক যেটা আমরা ভয় পাচ্ছিলাম, সেই ভয়টা আসলে ঘটে গেল। এখন আসলে ডেঙ্গু নিয়ে বিভিন্ন রকমের শঙ্কা তৈরি হচ্ছে। আমি একটু আলাপটা শুরুই করেই আগে আজিজুর রহমান একটু বলবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো বলেছেন যে আসলে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে নিয়ে তারপর কাজ করে এই ডেঙ্গু মোকাবেলা করতে হবে। বিশ্বাস করুন, এটা আমরা প্রত্যেক বছরই শুনি, সমন্বিতভাবে আমরা করব, কিন্তু সমন্বয়টা হয় না, ডেঙ্গুটা বাড়ছেই এবং আমরা ডেঙ্গুর ধরন পরিবর্তন দেখছি, মানুষ মরতে দেখছি। এবার কি নতুন কিছু দেখতে পাবো? সরকার কি এটা নিয়ে ভাবছে? দেখেন, আমি আপনাদের একটু হামের খবরটা দিই। হাম নিয়ে যে অবহেলাটা ছিল পূর্ববর্তী ব্যাক টু ব্যাক দুটো সরকারের টিকা নিয়ে, আমরা কিন্তু এই হাম যখন শুরু হয়, যে ব্রেকআউটটা হয়েছিল, যে মানে আপনার যেভাবে স্প্রেড আউট হয়েছিল, আমরা সবাই শঙ্কিত হয়ে পড়েছিলাম, তাই না? সরকারের কাছে তখন হামের টিকা এই সমস্ত টাকা পয়সা ম্যানেজ করে আপনাকে এটা কন্টেইন করবার জন্য আমরা কিন্তু এক ধরনের সাকসেসফুল হয়েছি, যে হামের প্রাদুর্ভাব বন্ধ করতে পেরেছি। মানে সম্পূর্ণ না হলেও আপনি এখন হামের সেই সংবাদগুলো এখন আপনি দেখছেন যে অনেকটা সরকার কন্টেইন করেছে। এখন ডেঙ্গুর যে প্রসঙ্গটা আসছে, এই বর্ষাকালে ডেঙ্গু মশার মানে এডিস মশা প্রাদুর্ভাব দেখা যায়। এই জন্য প্রথমে আমাদের দলের থেকে আমাদের চেয়ারম্যান বলেছিল যে আমরা প্রত্যেক এলাকাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি প্রত্যেক সপ্তাহে, তাহলে মশার এই উপদ্রবটা কমবে। এখন সরকার যে সমন্বিত উদ্যোগ যেটা বলছেন, সেটা বলতে বোঝাচ্ছি যে আমরা সবসময় মশা আপনার মশা মারার জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ টষুধ ব্যবহার করি। মানে আপনি জার্মিসাইড বলা হয় এটাকে, আপনার জার্মগুলোকে বন্ধ, কিন্তু লার্ভাসাইড যদি করা হয়, লার্ভাসাইড অর্থাৎ লার্ভাগুলোকে মারা হয় যদি ওই যে বদ্ধ পানি ঠানি এইখানে যেখানে লার্ভাটাও থাকে, তারপরে সেখান থেকে পূর্ণাঙ্গ মশা বের হয়ে আসে, ওইখানে যদি আমরা আঘাত করতে পারি, তাহলে কিন্তু এই যে প্রকৃতিতে প্রচুর পরিমাণ আমরা যে ওই যে আপনার ধোঁয়া দিয়ে অর্থাৎ আপনার মশা তাড়াই, সেটার থেকে যদি লার্ভাসাইডটা করতে পারি সেটা ভালো হবে। এটা ঠিক আছে, কিন্তু একটা কেস স্টাডি আপনাকে বলি। মানে আমরা এই প্রচারণাটা প্রায় শুনি যে নির্মাণাধীন ভবন, ছাদ বাগান, টায়ার দোকান, গ্যারেজ, জলাবদ্ধ এই স্থানগুলো পরিষ্কার করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই রাস্তাটা একবার তিতাস কাটছে, সেই রাস্তা হয়তো ডেস্কো কাটছে, সেই রাস্তা হয়তো সিটি কর্পোরেশন কাটছে। ফলে ওই যে খননটা, এটা তো সরকারের প্রতিষ্ঠানই করে দিচ্ছে, খননটা ওই অবস্থায় আছে, বৃষ্টির পানি জমছে।
জি। এইখানে যে পরিমাণ জমে তার থেকে আপনি যে নদী, খাল, বিল, বদ্ধ জলাশয়, এইখানে যদি যে লার্ভাগুলো হয়, এইটাকে যদি আপনি মারতে পারেন এবং প্রকৃত ওষুধটা ব্যবহার করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি যে ওষুধটাই মরবে সে ওষুধটা কিনলেন, কিন্তু সেখানে এত কিছু মিক্স আপ করলেন যে ওষুধের আর রিয়াকশন থাকে না। আমরা সরকার এই জন্য, আমি যেটা জানতে পেরেছি, আমি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত লোক না, আমি সরকারের ভিতর থেকে যেটা জানতে পেরেছি যে আমরা এবার এই যে বদ্ধ জলাশয়, বদ্ধ পানি, ডোবা, নালা, খাল, যেখানে আর কি মশাগুলো ডিম পারে, এই ডিমগুলোকে যদি আমরা প্রথমেই মেরে দিতে পারি, তাহলে কিন্তু এই যে প্রকৃতিতে বাড়ি বাড়ি যে আমরা ফগার মেশিন দিয়ে যে ধোঁয়া দিই, এতে কিন্তু আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হয়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। ওইটা করতে পারলে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারছি, যদি এভাবে পরিকল্পনা করা হয়, সেটার বাস্তবায়ন হয়, হয়তো সুফলটাও মিলবে। মার্দিয়া মমতাজ, একটা কথা আমাদেরকে প্রায় শুনতে হয় যে বিরোধী দল তো বলেছে ছায়া মন্ত্রিসভা করবে, সেটা আসলে কোথায়? এই ছায়া মন্ত্রিসভা হলে যে এই সুবিধাটা হতো, বিভিন্ন সময়ে বিভিন্ন সংকটগুলোতে ছায়া যিনি থাকতেন তিনি হয়তো কিছু আইডিয়া দিতেন, কিছু অ্যাকশন প্ল্যান দিতেন। সেগুলো তো আসলে আমরা হামের ক্ষেত্রে দেখিনি। ডেঙ্গুর ক্ষেত্রে কি পাবো বিরোধী দলের পক্ষ থেকে? প্রথম কথা হচ্ছে যে এটা রবিবারের কথা, প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বলেছেন, উনি SMG হায়দার বলেছেন যে হামের এটাতে তদন্ত করার কিছু নাই। এই জায়গাটায় আমি একটু দ্বিমত জানিয়ে শুরু করছি যে হামের টিকা নিয়ে যে ঘটনাটা হয়েছে, এটা আসলে গভর্নমেন্টের কারোর দোষ ছিল নাকি আমলাদের কারোর দোষ ছিল, এই জায়গাটা আসলে খুঁজে বের করা দরকার। আমাদের ভবিষ্যতের যে ফাইটিং, সেটাতে এটা হেল্প করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের বলতে আমি সরকারের বোঝাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে দেখেন, ছায়া মন্ত্রিসভার বাংলাদেশে কোনো প্রশাসনিক জায়গা নাই আসলে। এর মধ্যে দেখেন আমরা অলরেডি আমাদের যে পলিসি টিম, সেটা দিয়ে আমরা একটা হিউজ কাজ করেছি, খুবই ইন্ডিপেন্ডেন্টলি একটা দেশের 1 বছরের বাজেট তৈরির চেষ্টা করেছি, এটাকে আমরা প্রেজেন্ট করেছি এবং এটাকে আমরা দেখিয়েছি কিভাবে এই জায়গাগুলোকে মিটিগেশন করা সম্ভব। তো এটার ব্যাপারে রিয়াকশনটা যদি দেখেন, তাহলে ছায়া মন্ত্রিসভা কেন আসছে না, তাহলে মনে হয় এগুলো একটু বুঝবেন। কারণ আমি এ পর্যন্ত কাউকে পাই নাই, আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি এই ছায়া বাজেটটা পড়ে দেখেছেন কিনা, না। বরং আমরা সংসদে দেখেছি অন এয়ার, মানে রেকর্ডিং হচ্ছে, এই জায়গায় তারা প্রকাশ্যে বলছেন যে এইগুলো কোনো কাজই না। তো সেক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স তো আচ্ছা, বুঝলাম ছায়া মন্ত্রিসভার কথা তাহলে বাদ, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কোনো অ্যাকশন প্ল্যান কি আপনারা দেবেন? সরকার কিভাবে করতে পারে? বিরোধী দলের জায়গা থেকেও তো নিশ্চয়ই, যেহেতু সমন্বয়ের কথা বলা হচ্ছে, তারাও তো আসলে ভূমিকা রাখতে পারে, তাদেরও তো মশা কামড়ায়। লেট দ্য গভর্নমেন্ট আস্ক। হ্যাঁ, স্থায়ী কমিটিগুলো হচ্ছে, এগুলোতে কথাবার্তা হবে, তারপরেই না সেখানে কাজ না হলে আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি কাজ করব। তার মানে সরকার ওয়েলকাম না করলে আপনারা... একটা জিনিস আমি একটু অ্যাড করি, না অবশ্যই ওয়েলকাম শুধু না, কাজ করার জায়গাও তো করে দিতে হবে। একটা জিনিস আমি একটু আপনার সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে আক্রান্ত হওয়ার আগের ব্যবস্থাপনা নিয়ে আপনি এবং হেলাল ভাই কথা বললেন। এই সাথে আমি একটু হেলাল ভাইয়ের মাধ্যমে, যেহেতু তিনি এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, বলতে চাই যে চিকিৎসার ক্ষেত্রে আমরা যে ডিফিকাল্টি গুলো ফেস করি, সেগুলোকে সরকারিভাবে সমন্বিত করা খুবই দরকার। দেখেন, আমি একটা ব্লাড কালেকশন গ্রুপের মেম্বার। আমার প্রতি বছর এই সময়টা যায় হচ্ছে প্লাটিলেটের জন্য মানুষ খুঁজতে সোশ্যাল মিডিয়ার সমস্ত শক্তিকে ব্যবহার করে আমাদেরকে খুঁজতে হয়, তবু আমরা খুঁজে পাই না। তো এই জায়গাগুলোকে সরকারিভাবে কিভাবে অ্যাড্রেস করা যায়, এটা একটু আগে চিন্তা করে রাখা উচিত। কারণ অবশ্যই আমরা প্রিভেনশনের চেষ্টা করব, কিন্তু কিওরের চিন্তাও কিন্তু করতে হবে। সরকার তো প্রত্যেকটা জায়গায় তার ভূমিকা রাখতে হবে। আমি হয়তো আপনার মাধ্যমে ওনাকে জিজ্ঞেসও করতে চাই যে কিওরের ক্ষেত্রে ওনাদের স্পেশাল কোনো নতুন কোনো এডিশন আছে কিনা, নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা। কিন্তু এক্সিস্টিং যেটা সিস্টেম, সেখানে কিন্তু এটার কোনো সমাধান নাই। হ্যাঁ, এই প্রশ্নটা নিশ্চয়ই শুনেছেন। কিছু বলবেন? দেখুন আমাদের হসপিটালে যে ডেঙ্গু রোগীদেরকে আপনার সেবা দেওয়ার জন্য যথেষ্ট আপনার বেড বা ব্যবস্থা নেই। আমরা এবার উনি মার্দিয়া মমতাজ নিশ্চয়ই সংসদে শুনেছে যে আমরা উপজেলা লেভেলে এবার 100 বিশিষ্ট হসপিটাল শুরু করেছি, যাতে মানুষ বেশি সেবা পেতে পারে। এবং ডেঙ্গু রোগীদের জন্য ইমার্জেন্সিতে আপনার একটা ইমার্জেন্সি চিকিৎসাটা যেন দ্রুত হয়, ইমার্জেন্সি হয়, সেইটাই আমরা সেই ব্যবস্থা রেখেছি। অর্থাৎ কিওরের জন্য আমরা এই ব্যবস্থা এবার রেখেছি। যেহেতু আমরা এই সরকার 4 মাসের সরকার, এসেই তো রাতারাতি আগের সেই আপনার ডিস্ট্রাকটিভ যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এটা তো আপনি
কনস্ট্রাক্ট করতে পারবেন না। তারপরও আমরা বলছি যে ডেঙ্গু মোকাবেলার জন্য আমি প্রথমে যেটা বললাম যে আমরা পাড়ায় বা মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্ন দলকে নির্দেশ দিয়েছি এবং সরকার আপনার হসপিটালগুলোতে বেডের সংখ্যা বাড়াচ্ছে এবং ডেঙ্গুর জন্য ইমার্জেন্সি ইউনিটও জি, আমরা এই আপাতত এই স্টেপগুলো নিয়ে পদক্ষেপগুলো নিয়ে আলাপটা শেষ করি, নিশ্চয়ই সামনে এটা নিয়ে আরো আলাপ হতে থাকবে। অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং আন্তর্জাতিক অঙ্গনের দিকে একটু চোখ রাখতে চাই। আর আন্তর্জাতিক অঙ্গন বললে আসলে ইরান ইস্যুটা সবার আগে আসে, কারণ শান্তি চুক্তি হচ্ছে, সমঝোতার জায়গায় পৌঁছচ্ছে, একটু আশাবাদ তৈরি হচ্ছে, আবার সেখানে শঙ্কা যাচ্ছে। সবটা নিয়ে আলাপ করতে চাই। আগে থেকে আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক জরুর আলম তো আছেনই, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। জনাব আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং শুরুতে একটা বিষয় একটু পরিষ্কার হয়নি আপনার কাছ থেকে। ইরানের হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের ওপর আসলে তেল বিক্রির অনুমতি দেয়া, দুটো বিষয় যখন একসাথে হলো তখন মনে হলো একটা উইন উইন সিচুয়েশন, বিশ্ব কিছুটা হলো একটু শান্তির মুখ দেখবে। এর মাঝখানে আবার হঠাৎ করে পরমাণু পরিদর্শক পুনরায় ইরানের প্রবেশের একটা অনুমতি চেয়েছে, অনুমতি দিতেই হবে, এটা একদম জেডি ভ্যান্সের মূল কথা। এবং ট্রাম্প বলছে যদি এই দায়িত্ব পালন করে না আসো তোমরা আর কেউ ফিরে আসতে পারবে না। ইরান কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে। মানে কি বলবেন, আবারও কি সেই চুক্তির যে সুফল সেটা পেতে পেতে দরজা বন্ধ হয়ে গেল? জি দেখুন, অনেকটা এরকমই। আমরা এই চুক্তি সম্পর্কে বিশ্ববাসী খুব আশাবাদী ছিলেন যে এই চুক্তির মাধ্যমে ইরান এবং মধ্যপ্রাচ্য সংঘাতের একটা শেষ পরিণতির দিকে যাবে এবং একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে ফিরে আসবে। আসলে এই চুক্তিটা যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি এবং বিশ্ব আপনার যুদ্ধের যে পরিস্থিতি আছে সেখান থেকে বিশ্ব অনেকটা বের হয়ে আসবে। বাট এখানে প্রবলেমটা যে দেখা যাচ্ছে যে আপনার ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনটা সেই অর্থে হাই অফিসিয়াল ভিজিটের মাধ্যমে যে সম্পন্ন হওয়ার কথা সেটা হচ্ছে না, সেটার মধ্যে এক ধরনের দুলাচাল রয়েছে এবং সেইখানেই আমাদের অনেকটা সংশয় যে আসলে কোন দিকে যাচ্ছে, ডিসকোর্সটা কোন দিকে নিয়ে যাচ্ছে। পাকিস্তান অ্যাক্টিভ ফর নেগোশিয়েটিং দ্য ট্রিটি বাট দ্য আদার অ্যাক্টরস ইজ নট ভেরি অ্যাক্টিভ। বিশেষ করে ইসরায়েল এখানে ব্যাপক বড় ধরনের একটা বাধা তৈরি করছে এবং কারণ হলো এই চুক্তিটি সম্পাদিত হলে ইরানের অর্থনীতি এবং সামরিক দিক থেকে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে ইরানের যে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন বা ইনফ্লুয়েন্স বেড়ে যাবে। এটা অনেকটাই ইসরায়েলের জন্য একটা থ্রেট এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য একটা হুমকি। সুতরাং ইসরায়েল এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটা ইনফ্লুয়েন্স করছে এই চুক্তিটা যাতে করে ঢিলে হয় বা কোনো একটা বিষয় ইনফ্লুয়েন্স করে এই চুক্তিটাকে কিভাবে একটা দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া যায় সেরকম একটি বিষয়। এবং দেখুন এখন যদি আবার ইরানের মধ্যে আইএইই এর পরিদর্শক দল ইরানের পারমাণবিক কর্মসূচি দেখতে যায়, দ্যাট ইজ এ বিগ প্রবলেম ফর দিস পিস প্রসেস। তার জন্য একটা বড় ধরনের প্রবলেম, বিকজ ইরান এগুলোকে অ্যালাউ করবে না। এবং চুক্তির অনেকগুলো বিষয়, যে বিষয়গুলোর মধ্যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি এবং ইরানের আপনার অনেকগুলো সুচিন্তিত অ্যাডভান্সমেন্ট রয়েছে যেটা ইরানকে অনেক দূর নিয়ে যাবে। সুতরাং ইরান এখান থেকে পিছপা হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রও অনেকটাই আগিয়ে ছিল, কিন্তু সেখানে ইসরায়েল একটা বড় ধরনের বিগ ফ্যাক্টর ফর নট টু কনক্লুড আমি দিস আমি ট্রিটি। এই ইসরায়েল ইস্যুতে আপনার কাছে আসবো, তার আগে জরুর আলম আপনার একটা মতামত নিতে চাই। আপনি আসলে বিশ্বের এখনকার পরিস্থিতি, স্পেশালি মধ্যপ্রাচ্য যেভাবে দেখছেন, নিশ্চয়ই তথ্যটা আপনি জানেন যে আগামী অক্টোবরে ইসরায়েলি নির্বাচন হবে। নেতানিয়াহুকে ওই নির্বাচনে জয়ী হতে গেলে যুদ্ধটাকে টিকিয়ে রাখতেই হবে। এটা রয়টার্সের একটা স্পেশাল প্রতিবেদনে আমরা দেখছিলাম। যদি তেমন ন্যারেটিভই থাকে, ইসরায়েল তো চাইবে না আসলে এই মধ্যপ্রাচ্য স্থির হোক, তাহলে তার নিজের অস্তিত্বের একটা প্রশ্ন এসে যাবে নেতানিয়াহুর। শুধুমাত্র এই কারণে কি আমরা আশাবাদী হতে পারবো যে আদৌ কিছু হবে চুক্তি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ কিছু? এটা একটা কঠিন প্রশ্ন আসলে। যেই রেজলিউশনটা মানে আপাতত যেই আপনার রেজলিউশনটা আমরা দেখছি সেটা নিয়ে বিভ্রান্তি আছে, কিন্তু এটা সাফল্য নির্ভর করবে সেটার জন্য আমাদের অন্তত 2 মাস অপেক্ষা করতে হবে। 2 মাস অপেক্ষা করতে হবে এই কারণে যে আপনি এই ধরনের নেগোসিয়েশনের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরাজয় কিন্তু মানে আসলে মানে হয়ে গেছে। এটা উনি যেভাবেই এটা বলেন না কেন, উনি কিন্তু ইরানের কাছে আসলে সারেন্ডার করেছেন। তো সো এটা মানে একটা কনক্লুডেড। এখন যা বলছেন উনি সেটা হচ্ছে এক ধরনের ডিপ্লোম্যাটিক মানে ম্যানুভারিং এবং প্রেশারটা জারি রাখা, ইরানকে যতটা সম্ভব ছাড় দেওয়া এবং ইরানের পক্ষেও যতটা সম্ভব ছাড় আদায় করে নেওয়াই কিন্তু ইরানের ডিপ্লোমেসি। এখন ইরান
কূটনৈতিকভাবে এই মানে আলোচনাটা চালিয়ে যাবে, কিন্তু ফার্দার যে চাপটা ডোনাল্ড ট্রাম্প দেওয়ার চেষ্টা করছে অতিরিক্ত ছাড় আদায় করার জন্য, সেখানে হয়তো ইরান এক ধরনের রিজিডিটি নেবে। তো ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে যে কথাটা আপনি বললেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আসলে চারিত্রিক বৈশিষ্ট্যগত দিক থেকে কিন্তু দুই ধরনের। কিন্তু ভ্যান্স একটা রেজলিউশন চাচ্ছেন, উনি ইতিবাচক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটু বিভ্রান্তিকর স্টেটমেন্ট কিন্তু বরাবরই করে আসছেন। কাজেই এটা আমার মনে হয় না যে মানে ভবিষ্যতের যে মানে ফাইনাল মানে রেজলিউশনের ক্ষেত্রে বড় ধরনের কোনো বাধা হবে। তবে সময় কিন্তু দিতে হবে, আমি যেটা শুরুতে বলেছি যে 1-2 মাস দেখতে হবে। আর ইসরায়েলের প্রসঙ্গে যেটা বলেছেন, ইসরায়েল কিন্তু অলরেডি ব্যাকফুটে আছে। ইসরায়েলি মিলিটারি বলেন, ডিপ্লোম্যাটিক্যালি বলেন, জিও স্ট্র্যাটেজিক্যালি বলেন এবং গ্লোবাল সাপোর্টের দিক থেকে বলেন, ইসরায়েলের এবং নেতানিয়াহুর যে অভ্যন্তরীণ রাজনীতিতেও উনি কিন্তু অত্যন্ত কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছেন। কাজেই ভবিষ্যতে যেটাই আমরা দেখি না কেন, এইটা এসকেলেট করার আশঙ্কা আমি মনে করি যে কম। হ্যাঁ, আমি মনে করি কম, কারণ ইরানকে যথেষ্ট ছাড় কিন্তু ইতিমধ্যে আমেরিকা দেওয়ার জন্য মানে দিয়েছে। যেটা হচ্ছে তাদের ইগো, যেটা হচ্ছে যে নিউক্লিয়ার ইস্যু নিয়ে তারা আইএকে ওখানে যাওয়ার জন্য যে চাপটা দিচ্ছে, এটা হয়তো ইরান যদি তার কম্পেনসেশন প্যাকেজটা ঠিক মতো পায়, যে নিষেধাজ্ঞাগুলো আছে, তার যে ফ্রোজেন যে সম্পদের কথা গ্লোবালি যেগুলো আছে সেগুলো, এবং রিকনস্ট্রাকশন প্রসেসের মধ্যে যদি মানে কি বলবো যে যদি যথাযথ যদি সাপোর্ট ইরান পায়, তাহলে আমার মনে হয় যে অন্যান্য জায়গার মধ্যে ইরান হয়তো ধীরে ধীরে ছাড় দিতে পারে। অথবা আনিসুর রহমান, আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছে একটু জানার চেষ্টা করব। ইসরায়েল ব্যাকফুটে এখন অলরেডি আছে, কিন্তু ইসরায়েল আসলে শান্ত হয়নি। সেটা আসলে লেবাননের সঙ্গে তাদের বর্তমান সম্পর্ক দেখলেই বোঝা যায়। ইসরায়েল ব্যাকফুটে গেছে বটে, কিন্তু ইসরায়েল তো আসলে স্থির হয়নি এবং তারা তাদের দিক থেকে আসলে যুদ্ধটাকে জিয়ে রাখার চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে, যদিও বৈশ্বিকভাবে তারা অনেকটাই একঘরে হয়ে যাচ্ছে। তারপরেও আপনি আসলে এই প্রেক্ষাপটে চুক্তি নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন কিনা? এবং দ্বিতীয় আরেকটা বিষয় একটু যুক্ত করে দিন, কারণ এটা অনেকে বলছেন যে 40 বছরের একটা জট নিষেধাজ্ঞার, ইরানের নিষেধাজ্ঞার, সেটা যদি খুলে যায় শত শত কোটি ডলারের সুবিধা ইরান পাবে। শুনতে ভালো লাগছে, বাস্তবতা কি ততটা সহজ হবে? এখন চুক্তিটা হবে এই নিয়ে আমরা আশাবাদী এবং আশা ছাড়ছি না, বিকজ অফ ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, বাট এই রাষ্ট্রটার ব্যক্তি কিন্তু বিশাল। বিকজ অফ ইহুদিরা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, তারা ইসরায়েল রাষ্ট্রের একটা পার্ট, এবং তারা ইসরায়েল রাষ্ট্রটাকে পলিসি মেকিং বলেন, অর্থনৈতিক সাপোর্ট বলেন, অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে তারা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে পালন করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি, এই ইকোনমি কিন্তু অনেকটা ইহুদি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে, ইহুদিরা নিয়ন্ত্রণ করে, এবং এখানে ইকোনমির সাথে পলিটিক্স একটা জড়িত আছে। পলিটিক্যাল ইকোনমি এটা সবসময় পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিকেও কিন্তু ইহুদি অর্থনীতি দ্বারা অনেকভাবে প্রভাবিত। সুতরাং ইসরায়েল এখানে শুধুমাত্র ইসরায়েল রাষ্ট্র হিসেবে তার শক্তিমত্তা দিয়ে যে এই চুক্তিটাকে আপনার করবে সেরকম না। ইসরায়েল এখানে আপনার এক ধরনের ইসরায়েলের যারা পলিসি মেকার আছে, যারা অর্থনৈতিক ফান্ডিং অর্গানাইজেশন আছে, বা বড় বড় জায়ান্ট ব্যবসায়ী আছে, তারা এই চুক্তিটার ক্ষেত্রে এক ধরনের অন্তরায় সৃষ্টি করবে ইসরায়েল রাষ্ট্রটার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর আপনি যথার্থ বলেছেন যে ইরান যদি এই ধরনের চুক্তি সম্পাদন করতে সামর্থ্য হয়, তাহলে ইরানের জন্য একটা গ্রেট ভিক্টরি হবে। ইন এ সেন্স, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে ইরানের এক ধরনের প্রভাব বৃদ্ধি পাবে, ইরানের তেল বিক্রি বৃদ্ধি পাবে, ইরান স্বাধীনভাবে তার মিলিটারি ডক্ট্রিন যেটা আছে সেটাকে এস্টাবলিশ করতে পারবে, ইরানের আরেকটা অর্থনৈতিকভাবে ইরান স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। বিকজ অফ ইরানের উপর অনেকগুলা ইকোনমিক এম্বার্গো আছে, এবং এই এম্বার্গোটা আপনার রাষ্ট্রটাকে অনেকটা অর্থনৈতিকভাবে দুর্বল করে রেখেছে। সুতরাং ইরান যদি এই ধরনের পিস নেগোসিয়েশনের মধ্যে যায়, তাহলে ইরানের জন্য অনেক বেনিফিট একটা। আচ্ছা, এই বেনিফিটের মধ্যে তো একটা হচ্ছে এই 40 বছরের জট খোলা, 4 দশকের জট খোলা, বলা হচ্ছে ইরান শত শত কোটি টাকা ডলারের সুবিধা পেতে চলেছে। মানে আমরা তো বলছি, এটা শিরোনামে আমরা বলছি, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, কিন্তু বাস্তবতা কি বলে? আদৌ সেটা সম্ভব কিনা? জটিলতা তো অনেক আছে এখানে মাঝখানে। আপনার ধরুন, যদি ইরান তার প্রিজার্ভ যে অর্থ সেটা যদি ইরান ফেরত নাও পায়, তারপরেও কিন্তু ইরান ঘুরে দাঁড়াবে ইন এ সেন্স। ইরানের যে অভ্যন্তরীণ আপনার সম্পদ রয়েছে, এই সম্পদগুলোর উপরে যে এম্বার্গোটা আছে, এই এম্বার্গোগুলো যদি জট খুলে যায়, তাহলে কিন্তু ইরান অবাধে তার মুক্ত বাজার অর্থনীতি পরিচালনা করতে পারবে। তার তেলের উপর যে এম্বার্গোগুলো আছে সেগুলো যদি ছেড়ে দেয়, ইরানের
অভ্যন্তরীণ যে অর্থনৈতিক রিসোর্সগুলো আছে এগুলোকে ইউটিলাইজ করে ইরান অনেকটা ঘুরে দাঁড়াবে। সেকেন্ড হলো, এই চুক্তি সম্পাদনের মাধ্যমে ইরানের রাজনৈতিক নেতৃত্বটা আরো শক্তিশালী হবে এবং ইরানের জাতীয় ঐক্যমতের জায়গাটা অনেক স্ট্রং হবে। আর ইরান হিস্ট্রিক্যালি খুবই রিচ একটা কান্ট্রি এবং এদের ন্যাশনালিজম মারাত্মক। সুতরাং মানুষ যখন এই ধরনের একটা চুক্তি পাবে তখন মানুষদের সেন্টিমেন্ট এবং রাষ্ট্রের প্রতি তাদের যে অ্যাটাচমেন্ট এবং পলিটিক্যাল যেটা এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল যে স্টেবিলিটি সেটা অনেকটা বৃদ্ধি পাবে। সেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেকটা অনুঘটক হিসেবে কাজ করবে। খুব স্পষ্ট বক্তব্য। আমি আরেকটা পয়েন্ট একটু জরুরি আলম আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধরুন আপনি খবরটা বেশ পুরনো বলা যায়, 96 ঘন্টা হয়তো পার হয়ে গেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন নির্বাহী আদেশে তিনি হয়তো অনেক নিষেধাজ্ঞা তুলে নেবেন, কিন্তু শঙ্কা হচ্ছে মার্কিন কংগ্রেসের আইন প্রণেতাদের ভেটোর মাধ্যমে সেটা আটকে যেতে পারে। এই জটিলতা যদি তৈরি হয় তাহলে আসলে শুধু মুখের কথাই আমরা শুনবো কিনা? না, আসলে বিষয়টা এরকম মানে এটা প্রেডিক্টেবল না। কারণ আপনি ধরেন যে ডোনাল্ড ট্রাম্পের এই মানে ইউনিল্যাটারাল যে ওয়েজিং ওয়ার, এটা কিন্তু আমেরিকান পলিটিক্সে কিন্তু হয়নি, ওয়েলকামিং না। আচ্ছা, হ্যাঁ, মানে এটা রিপাবলিকান ডেমোক্রেট কোনো এন্ডে কিন্তু ওয়েলকামিং না, বরঞ্চ ওনার যে লিনাটিক যে ওনার বিহেভিয়ার এবং ওনার যে ইনকনসিস্টেন্ট মানে কি বলবো অ্যাকশনস, এগুলো কিন্তু আমেরিকান ইকোনমিকেও নানাভাবে কিন্তু নানা অভিঘাত তৈরি করেছে। তো কাজেই মনে হয় না যে উনি যদি কোনো শান্তি আলোচনায় মানে কোনো কনক্লুশনে পৌঁছান, কোনো রেজলিউশনে পৌঁছান, সেটা আটকে যেতে পারে। ইতিমধ্যে কিন্তু ইরানের কাছে কিন্তু প্রতিশ্রুত আছে, ইরানের কম্পেনসেশনের পরিমাণ যেটা আছে কোয়ান্টিফাই যদি করেন আপনি, নট লেস দেন মানে ক্লোজ টু $400 বিলিয়ন একটা কম্পেনসেশন প্যাকেজ, তাদের ইমিডিয়েট একটা রিকনস্ট্রাকশন কম্পেনসেশন প্যাকেজ ইরানকে পেতে হবে। এই যে ধ্বংসযোগ্য হয়েছে, এই ধ্বংসযোগ্য থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ইকোনমিক রিবিল্ডিংয়ের জন্য তার $400 বিলিয়ন একটা প্যাকেজ কিন্তু কম্পেনসেশন হিসেবে পাবে, এবং সেটা হয়তো কি ফর্মে আসবে সেটা আলোচনার বিষয়। আপনি ধরেন যে এমবার্গোড মানে যেসব মানে মানে যেগুলো ফ্রিজড, তাদের যে অর্থ কথা বললেন, কিংবা তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে প্রবাহ, সেগুলো যদি ওপেন করে কোনো না কোনো ফর্মে এই ব্যাপারটিকে কম্পেনসেট করার চেষ্টা করা হবে। ইরানের একটাই সমস্যা, এবং আমেরিকাও এক ধরনের আপনার এক ধরনের ইগো বিষয়, সেটা হচ্ছে যে অথবা এটা তাদের একটা বড় ধরনের ভয়ও, শঙ্কাও, যে মানে পারমাণবিক শক্তিধর ইরানকে তারা কোনোভাবে অ্যাফোর্ড করে না। এটা মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং ওভারঅল তাদের সিকিউরিটি থ্রেট হিসেবে দেখে। সুতরাং নিউক্লিয়ার ক্যাপাসিটি যদি তারা কন্টেইন করতে পারে ইরানের, তাহলেই আপাতত আমি মনে করি যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন মনে করবে যে যুদ্ধে তাদের মোটামুটিভাবে এক ধরনের জয় হয়েছে। তো সেখানে আইএইএ মানে তাদেরকে সম্পৃক্ত করা এবং ইরানের যে ইউরেনিয়াম এনরিচমেন্টের ফ্যাসিলিটিগুলো যদি তারা পরিদর্শনের অনুমতি পায়, ইরান যদি রাজি হয়, যদিও ইরান রাজি হচ্ছে না, তো সেটাই হচ্ছে কি আসলে মূল কনফ্লিক্ট বা অ্যাপল অফ ডিসকর্ড। একদম। আমি আর 1 মিনিটের মধ্যে একটা ছোট্ট বিষয় একটু কনক্লুশনটা করে নিতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, আপনার মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল ইরানের সাথে যে চুক্তিগুলো হচ্ছে, ইরানকে যে কম্পেনসেশন প্যাকেজটা দেওয়া হচ্ছে, এটা অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, মানে অনেকগুলো আসলে স্তর রয়েছে, এবং সবশেষ স্তরটা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, কোর গার্ড, IRGC। তাদের কাছে এই অর্থ পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন বিভিন্ন রকমের জটিলতা, বিতর্ক তৈরি হতে পারে, সেই জায়গাটাতে এসেও এটা আটকে যেতে পারে। আপনি সেই সংখ্যাটা দেখেন কিনা? গুলো ক্লোজ ইন্টারক্লোজ আছে, যেটা দিয়ে ইরানকে আপনার ডিপ্লোম্যাটিক প্রেসার রাখা এবং অর্থের ম্যানেজমেন্টটা কেমন ভাবে হবে সেটাও যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারফেয়ার করতে চায়, ইরান এটাকে মানবে না প্রথমত, বিকজ অফ ইরান এইখানের যে পিস প্রসেসটা আছে, এই পিস প্রসেসের মধ্যে যে সমস্ত ক্লজগুলা ইরান জুড়ে দিয়েছে, দ্যাট ইজ এ ভিক্টোরি ফর ইরান, এবং এটা যদি সম্পাদিত হয় তাহলে আপনার ইরানের ভিক্টোরি হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আর একটা বড় ধরনের প্রবলেম আছে, সেটা হলো মধ্যবর্তী একটা ইলেকশন হবে, সেই ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু এই পিস প্রসেসের মধ্য দিয়ে অনেকটাই আছে, বিকজ অফ মার্কিন জনমাধ্যম এবং মার্কিন জনমানুষ কিন্তু এই যুদ্ধটার বিপক্ষে। সুতরাং বাট মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় আসলে সেই জায়গাতেই, যেখানে হচ্ছে যে তাদের যে ইন্টারন্যাশনাল ওয়াটার কনস্ট্রাকশনটা আছে সেটার মধ্যে এক ধরনের হুচট তারা খাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের একটা শোচনীয় পরাজয়, এবং এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে ঢুকলো যে মার্কিন
যুক্তরাষ্ট্রের আধিপত্যটা থাকবে না, এবং মধ্যপ্রাচ্যের এই রাজনীতিতে এক ধরনের নতুন মেরুকরণ তৈরি হচ্ছে বা হবে, এবং ইরানের যে বলয়টা বৃদ্ধি পাবে। সুতরাং ইরান এখানে কোনো ধরনের ছাড় বা কম্প্রোমাইজ দেওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। ইরান অ্যাপারেন্টলি এই চুক্তির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের ছাড় দিবে না বলে ছাড় আমরা দেবে না। এবং এটা নিয়ে আসলে আলাপটা শেষ করি, আর অনেকগুলো বিষয় রয়ে গেল, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে সেগুলো নিয়ে কথা হবে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক আনিসুর রহমান এবং জহুরুল আলম, আপনাকেও ধন্যবাদ। এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব, থাকবেন আমাদের সঙ্গে।